নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে মার্কেটে দেখতে পাচ্ছেন একটা ভয়ঙ্কর ক্র্যাশ দেখা গেছে এবং একসময় এই যে নিফটি ফিফটি এটাতে 22,930 লো লাগিয়ে দিয়েছিল। যদি গতকালের কথা বলি, গতকাল আমাদের মার্কেটে সামান্য তেজি দেখা গিয়েছিল, কিন্তু গতকালের প্রথম ভিডিও যখন কভার করেছিলাম তখন এটাও বলে দিয়েছিলাম যে আজকে তেজি থাকলেও আগামীকালের মার্কেটে একটা ভয়ঙ্কর ক্র্যাশ দেখা যেতে পারে এবং দেখতে পাচ্ছেন সেরকমটাই দেখা গেছে। যদি নিফটি ফিফটির কথা বলি, ক্রমাগতই নিচের দিকে পড়ছে এবং এই যুদ্ধকালীন পরিস্থিতি যখন থেকে শুরু হয়েছে তারপর থেকে দেখতে পাচ্ছেন এটা একদম লোয়েস্ট লেভেলে দাঁড়িয়ে আছে। এক মাসেই ইন্ডেক্স লেভেলে প্রায় 10%-এর কাছাকাছি পতন দেখা গেছে, আর সেন্সেক্সও দেখতে পাচ্ছেন প্রায় 2,500 পয়েন্ট পড়া, 3%-এর কাছাকাছি এক একটা করে ইন্ডেক্স পড়ে গেছে এবং আজকে টোটাল মার্কেট থেকে প্রায় 12 ট্রিলিয়ন রুপি উড়ে গেছে। এবং এর মূল কারণটা কি দেখতেই পাচ্ছেন, এ রাইজ ইন অয়েল প্রাইসেস ট্রিগার্ড অ্যান্ড ইকুইটি সেল অফ ইন দ্য স্টক মার্কেট। এই ক্রুড অয়েলের প্রাইস বেড়ে যাওয়াতেই এই যে ইকুইটি মার্কেট, এখানে এত বড় পতন দেখা গেছে। শুধুমাত্র ইকুইটি মার্কেটে নয়, দুনিয়ার যত কিছু মার্কেট রয়েছে সবেতেই কিন্তু পতন দেখা গেছে। দেখুন, এতদিন এই যে যুদ্ধ চলছিল সেটা শুধুমাত্র মিলিটারি লেভেলে ছিল, মানে একে অপরের উপর অ্যাটাক করছিল, কোনো প্রকার এনার্জি যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে তার উপর অ্যাটাক হচ্ছিল না। কিন্তু বর্তমানে কি হচ্ছে, এই যে জিনিসটা সেটা পুরোপুরি কিন্তু ইকোনমি লেভেলে হচ্ছে, মানে একে অন্যের এই যে ক্রুড অয়েল রয়েছে তার সঙ্গে সঙ্গে এলপিজি গ্যাসের ভান্ডার রয়েছে, এখানে কিন্তু অ্যাটাক করছে। তো এর ফলে বুঝতে পারছেন সব দেশগুলোই অর্থনৈতিকভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এই মিলিটারি লেভেল থেকে বর্তমানে এই যে যুদ্ধ সেটাই ইকোনমি লেভেলে শিফট হয়ে যাওয়ার পরে মার্কেটে এত বড় ক্র্যাশ কিন্তু দেখা যাচ্ছে। আর এইখানে দাঁড়িয়ে কি করবেন, দেখুন এই সময় একদম নিউট্রাল থাকাই ভালো হবে। মানে আপনার কাছে যদি ক্যাশ থাকে সেটাকে এখন রিজার্ভ করে রাখুন এবং তার সঙ্গে সঙ্গে যদি পোর্টফোলিওতে কোনো শেয়ার থেকে থাকে, বেশিরভাগ শেয়ারই তো লসে থাকবে, তো আপনি পোর্টফোলিও এখন দেখা বন্ধ করতে পারেন। কারণ দেখুন, মার্কেট কখন রিকভার করবে সেটা কিন্তু সম্পূর্ণই এই পরিস্থিতি যেমন আপডেট হবে তার উপর নির্ভর করবে। তো এই পরিস্থিতির আপডেট বলতে কিসের কথা বলছি, যেমন এই ক্রুড অয়েলের প্রাইস এটা যেমন বেড়ে গেছে, তো এই ক্রুড অয়েলের প্রাইস এটা যখন কমবে তখন বুঝতে পারবেন এই যে যুদ্ধ সেটা আস্তে আস্তে নর্মাল হচ্ছে। এবং তারই সঙ্গে সঙ্গে এই যে এলপিজি, এখানে বিভিন্ন শর্টেজ দেখা যাচ্ছে। তো এই বিভিন্ন দেশগুলো যখন একে অপরের উপর অ্যাটাক করা বন্ধ করবে, বিশেষ করে এই যে এনার্জি ইনফ্রাস্ট্রাকচার রয়েছে তার উপর যদি অ্যাটাক করা বন্ধ করে দেয়, তাহলেও মার্কেটে কিছুটা রিকভারি দেখা যেতে পারে। এই সময় কি প্রবলেম হচ্ছে, এই অয়েল বলুন তার সঙ্গে সঙ্গে গ্যাস ফিল্ড বলুন, এগুলোতে অ্যাটাক করার কারণে যে পরিমাণে ডিমান্ড রয়েছে সেই পরিমাণে সাপ্লাই করা যাচ্ছে না। আর এই ক্রুড অয়েল এটা কিন্তু বিভিন্ন সেক্টরে প্রয়োজন। এই পরিবহন রয়েছে, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন যে এনার্জি, মানে আপনি রান্না বান্না করতে যান, বা তার সঙ্গে সঙ্গে বিভিন্ন দেশ এই যে গ্যাস সেটাকে কিন্তু এই ইলেকট্রিক তৈরির একটা কাঁচামাল হিসাবে ব্যবহার করে। আর এই ক্রুড অয়েলের প্রাইস বাড়ছে মানে কি, প্রতিটা দেশকেই এই যে ক্রুড অয়েল সেটা কিন্তু ব্যবহার করতে হয়, কিনে ব্যবহার করতে হয়। এবং এই ক্রুড অয়েলের প্রাইস বেড়ে যাওয়া মানে এই যে ট্রান্সপোর্ট সেটা কিন্তু আগের থেকে বেশি খরচ করাবে, যার কারণে এই যে ইনফ্লেশন মানে জিনিসপত্রের দাম সেটা বেড়ে যাবে। অ্যাকচুয়ালি আমাদের যে ইকোনমি রয়েছে তার উপরে নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। এর আগের দিন মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পর মোটামুটি 4টের সময় করে খবর চলে এসেছিল কি, যে ইসরায়েল এই ইরানের যে গ্যাস ফেসিলিটি রয়েছে সাউথ পার্স তার উপরে বড় অ্যাটাক করেছে এবং তারপরে ইরান তারা এই থেতো দিয়ে দিয়েছিল যে গালফ এনার্জি যে ফেসিলিটি রয়েছে সেখানে অ্যাটাক করবে। তো এই গালফ এনার্জি ফেসিলিটি মানে কি, তো যে সমস্ত দেশ এই যুদ্ধে এই আমেরিকাকে হেল্প করছে তাদের যে বিভিন্ন এনার্জি ফেসিলিটি রয়েছে, গ্যাসের ভান্ডার বলুন তার সঙ্গে সঙ্গে এই ক্রুড অয়েলের ভান্ডার বলুন, তার উপরে অ্যাটাক করবে। এবং সেরকম জিনিসটা ইরান করেওছে, দেখতে পাচ্ছেন অ্যাজ ইরান স্ট্রাইকস গালফ এনার্জি সাইটস। তো এই গালফ এনার্জি সাইটসে অ্যাটাক করার পরে ডোনাল্ড ট্রাম্প তিনি কি বলেছেন, সেজ ইসরায়েল উড নট হিট ইটস গ্যাস ফিল্ড এগেন। মানে ডোনাল্ড ট্রাম্প বলতে বাধ্য হয়েছেন যে ইসরায়েল এর পরবর্তীকালে আর কোনোভাবেই এই যে গ্যাস ফিল্ড রয়েছে মানে ইরানের গ্যাস ফিল্ড তার উপরে অ্যাটাক করবে না। বাট ইউএস উইল ইফ অ্যাটাকস গো অন। কিন্তু এরপরে ইরান যদি আবার এই যুদ্ধ বাড়ায় তাহলে কিন্তু তখন এই আমেরিকা আবার এই বড় ধরনের অ্যাটাক করতে পারে। তো যদি এই আমেরিকার কথা ইসরায়েল শোনে এবং পরবর্তীকালে এই অয়েল তার সঙ্গে সঙ্গে গ্যাস এই যে ইনফ্রাস্ট্রাকচার গুলো রয়েছে তার উপরে অ্যাটাক না করে, তাহলে এই মার্কেটের পরিস্থিতি এটা কিছুটা নর্মাল হবে। আর এই সাউথ পার্স এখানে অ্যাটাকের পরে বিভিন্ন জায়গাতে ইরান রিটালিয়েটও করেছে, যেমনটা দেখতে পাচ্ছেন এই যে সৌদি আরবিয়া রয়েছে তারাও এই মিসাইল ড্রোন অ্যাটাক এইগুলোকে রিপোর্ট করেছে। কোথায় এই অ্যাটাক ইরান করছে দেখতে পাচ্ছেন, রেড সি পোর্ট কি রিফাইনারি, মানে বিভিন্ন যে রিফাইনারি রয়েছে তার উপরে অ্যাটাক করছে। এইখানে সৌদি আরবের যে ডিফেন্স মিনিস্ট্রি রয়েছে তিনি কি বলছেন, এই যে ব্যালিস্টিক মিসাইল সেটাকে তো ডাউন করে দেওয়া হয়েছে, মানে বসিয়ে দেওয়া হয়েছে, ধ্বংস করে দেওয়া হয়েছে। কোয়াইল ড্রোন স্ট্রাক সামরেব রিফাইনারি, এই যে সামরেব রিফাইনারি রয়েছে সেখানে কিন্তু একটা ড্রোনের মাধ্যমে অ্যাটাক এই ইরান সাকসেসফুলি করতে পেরেছে। তারই সঙ্গে সঙ্গে এই ইরান তার এই প্রতিশোধ হিসেবে কি করেছে, এই কাতারের দেখতে পাচ্ছেন পৃথিবীর সব থেকে বড় যে গ্যাস হাব রয়েছে সেখানে অ্যাটাক করেছে। অর্থাৎ এই যে অ্যাটাক সেটা কিন্তু এখনো বন্ধ হচ্ছে না এবং বর্তমানে অ্যাটাকটা মূলত এই যে গ্যাস ইনফ্রাস্ট্রাকচার রয়েছে তার দিকে ঘুরে গেছে। আর এই সব কারণেই দেখতে পাচ্ছেন এই গ্যাস প্রাইস অনেক দেশে বেড়ে গেছে, যেমন ইউকে তার সঙ্গে সঙ্গে ইউরোপ, এখানে যে মার্কেট গুলো রয়েছে সেখানে গ্যাসের প্রাইস অনেকটাই বেড়ে গেছে। কারণ দেখতে পাচ্ছেন এই ইসরায়েল তারা ইরানের যে গ্যাস ফেসিলিটি সেখানে অ্যাটাক করছে এবং এই ইরান তার প্রতিশোধ হিসাবে
এই যে কাতারের গ্যাস ফ্যাসিলিটি রয়েছে সেখানে পাল্টা হামলা করছে। আর এই সব কিছু খবরের পরে দেখতে পাচ্ছেন এই যে ক্রুড অয়েলের প্রাইস এটা আজকের দিনে কিভাবে বেড়েছে, গতকালেও বেড়েছিল, আজকের দিনেও এখন এই 5%-এর উপরে বাড়া হয়েছে। আর প্রথম দিকে যখন যুদ্ধ শুরু হয়েছিল তখন এই ব্রেন্ট ক্রুড একবার এই 119-এর হাই লাগিয়েছিল, কিন্তু সেদিনই আবার অনেকটা পড়ে গিয়েছিল, প্রায় 80-র কাছাকাছি পৌঁছে গিয়েছিল। কিন্তু আজকের দিনে দেখতে পাচ্ছেন এই যে 113 এর কাছে বর্তমানে ফিক্স হয়ে রয়েছে। আর একসময় এটা অনেকটাই বাড়া ছিল, যেমনটা দেখতে পাচ্ছেন এই যে ক্রুড অয়েলের প্রাইস এটাও আজকে এই 119-এর কাছাকাছি একবার পৌঁছে গিয়েছিল। আর এই স্টেট অফ হরমুজ নিয়ে কি আপডেট সামনে আসছে, তো যে আপডেট সামনে আসছে সেটাও কিন্তু ভালো নয়। যেমন দেখতে পাচ্ছেন ইরান কনসিডার্স লিভিং ট্রানজিট ফিস অন শিপস ইন হরমুজ স্টেট, মানে যে দেশের জাহাজগুলো এই হরমুজ স্টেট দিয়ে যাবে ইরান সেই সব জাহাজগুলোর উপর একটা চার্জ কিন্তু বসাতে পারে, মানে টোল ট্যাক্সের মতো ভাবতে পারেন। ইরান কিন্তু এই ব্যাপারে বিবেচনা করছে। তো যদি এরকমটা হয় কি হবে, এই অয়েল ইম্পোর্টের যে কস্ট সেটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে, কারণ এই ইরানকে একটা অতিরিক্ত এই যে ট্রানজিট ফি সেটা দিতে হবে। আর এই সব ব্যাপারে আজকে এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সঙ্গে এই ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রন এনার কথাবার্তা হয়েছে, তার সঙ্গে সঙ্গে ওমানের যে সুলতান তারও কথাবার্তা হয়েছে এই মিডল ইস্টের ওয়ারটার ব্যাপারে, মানে যাতে এই ওয়ার এটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় সেই ব্যাপারে কিন্তু আলোচনা চলছে। আর শুধুমাত্র যে মার্কেট ক্র্যাশ করেছে সেরকমটাই নয়, এই গোল্ড সিলভার এখানেও আজকে বড় ক্র্যাশ দেখা গেছে, অনেকদিন কনসোলিডেট করছিল। আজকে যদি দেখেন এই গোল্ড ফিউচার্স দেখতে পাচ্ছেন এই 6.5% ডাউন হয়ে গেছে, এবং তারই সঙ্গে সঙ্গে গতকাল এই যে সিলভার এটাই 2.5 লাখের যে একটা স্ট্রং লেভেল ছিল তার নিচে নেমে গিয়েছিল, এবং আজকের দিনে দেখতে পাচ্ছেন এই সিলভারে বড় একটা ক্র্যাশ দেখা যাচ্ছে, প্রায় 11%-এর কাছাকাছি এই মুহূর্তে এই যে সিলভার সেটা পড়া এই 2,21,000-এর কাছাকাছি চলে এসেছে। এই সিলভার এটাকে কিছুদিন আগে আমরা 4 লাখের উপরে ট্রেড করতে দেখেছি, সেখান থেকে বলতে পারেন এই যে সিলভারের প্রাইস সেটা কিন্তু প্রায় হাফ হয়ে গেছে। আর গোল্ড সিলভার এগুলোতে এত বড় পতনের কারণ কি, মূলত এটাই মনে করা হচ্ছে গতকাল এই যে ফেডের ডিসিশন সামনে এসেছে তারপরেই এই গোল্ড সিলভার পড়ছে। এই ফেডের যে মিটিং হয়েছে সেখানে এই যে ইন্টারেস্ট রেট তাতে কোনো পরিবর্তন করা হয়নি, কিন্তু পরিবর্তন না করা হলেও তারপরে জেরেমি পাওয়েলজি যে প্রেস কনফারেন্স করেছেন সেখানে কিন্তু তার তরফ থেকে এই হকিস মন্তব্যই শোনা গেছে, মানে খারাপ মন্তব্যই শোনা গেছে। পরবর্তীকালে রেট কাটের যে সম্ভাবনা সেটা কম এরকমটাই মনে হচ্ছে। তারই সঙ্গে সঙ্গে এই যে ডলার এটাও শক্তিশালী হচ্ছে, এবং বর্তমানে দেখতে পাচ্ছেন এই যে ডলার এটাকে কিন্তু সেফ হেভেন হিসেবে ধরা হচ্ছে। কারণ দেখুন, আপনি যদি এই সোনার উপর এগুলোকেও রিজার্ভ করে রাখেন তার মাধ্যমে আপনি এই যে ক্রুড অয়েল সেটা আমদানি করতে পারবেন না। আর বর্তমানে দেখতে পাচ্ছেন এই যে ক্রুড অয়েল সেটাই কিন্তু সব থেকে দামি জিনিস বলে মনে হচ্ছে। আপনার কাছে যদি গোল্ড সিলভার এগুলো থেকে থাকে তাহলে কিন্তু সেগুলোকে আপনাকে কনভার্ট করে এই যে ডলার সেটা কিনতে হবে, তারপরে সেই ডলারের মাধ্যমে আপনি এই যে ক্রুড অয়েল সেটা কিনতে পারবেন। সেই কারণে বর্তমান বিশ্বে এই যে ডলার এর চাহিদা বাড়ছে। এছাড়াও এই জেরেমি পাওয়েলজি তিনি আরো একটা কথা বলেছেন, দেখতে পাচ্ছেন নো ইন্টেনশন অফ লিভিং আনটিল, মানে এই যে ফেডের চেয়ারম্যানের পদ সেটা এক্ষুনি ছাড়ার ইচ্ছা এই পাওয়েলজির নেই। এই জেরেমি পাওয়েলজির বিরুদ্ধে একটা তদন্ত চলছে, সেই তদন্ত যতক্ষণ না মিটবে ততক্ষণ তিনি কিন্তু এই যে ফেডের চেয়ারম্যান এই পদেই থাকবেন, এবং এই ব্যাপারটাও মার্কেটে কিছুটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলেছে। আর এখানে ডলার ইন্ডেক্স দেখতে পাচ্ছেন এটা তো শক্তিশালী রয়েছে, এই 100-র উপরে বর্তমানে ট্রেড করছে, এবং একসময় এই ডলার ইন্ডেক্সে এই যে তেজি সেটা অনেকটাই বেশি ছিল। আর এরই সঙ্গে সঙ্গে আমাদের এই যে ইন্ডিয়ান রুপি এটা দেখতে পাচ্ছেন কতটা দুর্বল হয়ে গেছে। বলেছিলাম এই সপ্তাহের মধ্যে এই যে ইন্ডিয়ান রুপি এটা 93 পৌঁছতে পারে, আর শুধুমাত্র যে 93 পৌঁছে থেমে গেছে এরকমটাই নয়, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে 93.28-এর কাছে ট্রেড করছে। এবং তারই সঙ্গে সঙ্গে আগামীকাল শুক্রবার রয়েছে, এবং এই যুদ্ধ শুরু হওয়ার পর আমরা কিন্তু বেশিরভাগ শুক্রবারেই দেখেছি যে মার্কেটে আরো বড় ক্র্যাশ এসেছে। তো আগামীকাল কি হবে সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হবে। আর আজকে যে শুধু ভারতীয় মার্কেট করেছে এমনটাই নয়, যদি গ্লোবাল মার্কেট দেখেন দেখতে পাচ্ছেন এখানে বড় বড় ক্র্যাশ দেখা গেছে। এই ড্যাক্স এটা 2.80% পড়েছে, ফুটসি পড়েছে 2.5%-এর উপরে, ক্যাক 40 2.25%, ইউরো স্টক্স পড়েছে 2.44%। এই ইসরায়েলের মার্কেটেও দেখতে পাচ্ছেন 0.63% ডাউনফল দেখা যাচ্ছে। জাপানের মার্কেট তো সকালে ওপেন হয়েছিল 3.38% পড়ে বন্ধ হয়েছে, এই 1866 পয়েন্ট পড়া। তারপরে চীনের মার্কেট সাংহাই 1.39% পড়েছে, তারপরে এই হ্যাংসেং পড়ে গেছে 2%-এর উপরে, এবং এই পশ্চিমে সাউথ কোরিয়ান মার্কেট এটাই 2.25% পড়েছে। মানে এই যে প্রবলেম সেটা বুঝতে পারছেন গ্লোবাল লেভেলে কিন্তু দেখা যাচ্ছে, এমনটা নয় যে শুধুমাত্র ইন্ডিয়ান মার্কেটে প্রেসার তৈরি হয়েছে। এরপর বিভিন্ন ব্রড মার্কেট ইন্ডেক্সেস গুলো যেমন নিফটি ফিফটি এত বড় একটা ইন্ডেক্স দেখতে পাচ্ছেন 3.26% পড়েছে, নিফটি নেক্সট 50 পড়েছে 3%, নিফটি ব্যাংক 3.39%, ফাইন্যান্সিয়াল সার্ভিস 3.76%, মিড ক্যাপ সিলেক্ট পড়েছে 3.57%। মানে কোনো সেক্টরে আজকে বাঁচেনি। এই 100, 200, 500 বলুন, তারপরে এই মিড ক্যাপ যে রয়েছে, তারপরে এই স্মল ক্যাপ রয়েছে, সবেতেই বড় বড় পতন দেখা গেছে। এবং তার সঙ্গে
সঙ্গে ইন্ডিয়া যে ভলিটিলিটি ইন্ডেক্স এটা আজকের দিনে 21% উপরে বেড়ে বন্ধ হয়েছে। মানে এই যে ভলিটিলিটি সেটা কিন্তু আজকের দিনে হঠাৎ করে অনেকটা বেড়ে গেছে। এবং ওভারঅল মার্কেট ব্রেথ আজকের দিনে খুব খারাপ ছিল, যেখানে 3,356 স্টক ট্রেড হয়েছে, তাদের মধ্যে পড়া শেয়ারের সংখ্যা কতগুলো 2677 খানা এবং বেড়েছে মাত্র 532 খানা। একটা বাড়া শেয়ারের সামনে প্রায় 5 খানারও বেশি এই পড়া শেয়ার আমরা দেখেছি। আর যদি সেক্টর ওয়াইজ কথা বলি, সব সেক্টরই লালে বন্ধ হয়েছে। অটো প্রায় 4%-এর উপরে, ফাইন্যান্সিয়াল সার্ভিস 4.25%, এফএমসিজি 2.5%, আইটি 3.31%, মিডিয়া 3%, মেটাল পড়েছে 3.24%, ফার্মা 2.35% পড়েছে, পিএসইউ ব্যাংক 2.91%, প্রাইভেট ব্যাংক পড়েছে 3%, রিয়েলটি 3.81%। যতই নিচের দিকে যান সব ইন্ডেক্সেই এই যে লাল নিশান সেটাই আজকে দেখতে পাওয়া গেছে। আর এই খারাপ মার্কেটেও কিছু স্টকে মোটামুটি ভালো তেজি এসেছে, যেমন এই জেপি পাওয়ার। গতকালও স্টকটা বেড়েছিল, যদি এই দুদিনে দেখেন এই বোটম থেকে দেখতে পাচ্ছেন প্রায় 25%-এর কাছাকাছি বেড়েছে। কি কারণে বেড়েছে কোম্পানিটা? কারণ দেখতে পাচ্ছেন এই যে এনসিএলটি রয়েছে তারা এই কোম্পানির রেজলিউশন প্ল্যানের ব্যাপারে অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে। তো এই জেপি অ্যাসোসিয়েট এই কোম্পানিটা এই এনসিএলটির তরফ থেকে অ্যাপ্রুভাল পেয়ে যাওয়ার পরেই এই জেপি গ্রুপের কোম্পানি জেপি পাওয়ার এতে এত ভালো তেজি কিন্তু দেখা যাচ্ছে। এই যে জয়প্রকাশ অ্যাসোসিয়েট রয়েছে এই গ্রুপটাকে আস্তে আস্তে এই যে আদানি তারা কিনে নেবে। তারপরে আদানি টোটাল গ্যাস 8.70% বেড়েছে। তার সঙ্গে সঙ্গে ওএনজিসি এখানেও কিছুটা ভালো তেজি দেখা গেছে। তো এই অয়েলের প্রাইস বেড়ার কারণে এই যে গ্যাস এখানে কিছুটা ডিমান্ড বেড়েছে এবং তার সঙ্গে সঙ্গে ক্রুড অয়েলের প্রাইসের বৃদ্ধি, এটা তো এই যে ওএনজিসি রয়েছে এটাতে এমনিতেই পজিটিভ সেন্টিমেন্ট তৈরি করে, কারণ এরাও এই যে ক্রুড অয়েল সেটা প্রডিউস করে থাকে। আর শুধু এগুলোই নয়, দেখতে পাচ্ছেন এই যে গুজরাট গ্যাস রয়েছে, তার সঙ্গে সঙ্গে গুজরাট স্টেট পেট্রোনেট, এই ধরনের যে গ্যাস সংক্রান্ত কোম্পানিগুলো সেগুলোতে আজকে ভালো তেজি দেখা গেছে। এগুলোতে ইনভেস্টরদের কিছুটা বাইং ইন্টারেস্ট দেখা গেছে। তারপরে এই অ্যাগনে সোলার, এটাও বুঝতে পারছেন ক্রুড অয়েলের একটা বিকল্প, সোলার সেক্টরে কাজ করছে, 5.5% বেড়েছে। তারপরে আইটিআই লিমিটেড 3.86% বেড়েছে। আর এই ত্রিবেণী ইঞ্জিনিয়ারিং এটা বেড়েছে 2.22%। মূলত যেই সমস্ত সেক্টর গুলো এই ক্রুড অয়েলের বিকল্প হিসেবে কাজ করতে পারবে সেগুলোতে তেজি এসেছে। আর আজকে পড়লো কোন কোম্পানিগুলো? প্রথম একটি কোম্পানি দেখতে পাচ্ছেন হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্প লিমিটেড 6.27% পড়া, এটা একটা ওএমসি কোম্পানি। তারপরে একটি ব্যাংক আজকে এত বেশি পড়ে গেছে, দেখতে পাচ্ছেন এইচডিএফসি ব্যাংক। এই যে শুরুটা সেটা আরো খারাপ হয়েছিল, দেখতে পাচ্ছেন ওপেন হয়েছিল 770-এ, সেখান থেকে প্রায় 2%-এর উপরে রিকভারি দেখাবার পরেও এই শেষে 5% পড়ে বন্ধ হয়েছে। আর এই এইচডিএফসি ব্যাংকের মতো একটা ব্যাংকের এত বড় ক্র্যাশ করাটা এটা কিন্তু কোনো স্বাভাবিক ব্যাপার নয়। ছোটখাটো খবরে এত বড় ক্র্যাশ কিন্তু আসে না, মানে কোনো বড় খবরই এসেছে। কি খবরে পড়েছে? এখানে দেখতে পাচ্ছেন শেয়ার পড়ে গিয়েছিল 9%। কিসের কারণে? আফটার পার্ট টাইম চেয়ারম্যান অতনু চক্রবর্তী সাডেন রেজিগনেশন। এই কোম্পানির পার্ট টাইম যিনি চেয়ারম্যান ছিলেন অতনু চক্রবর্তী, তিনি হঠাৎ করে রেজিগনেশন দিয়েছেন এবং এই কারণে দেখতে পাচ্ছেন কোম্পানির যে মার্কেট ক্যাপ এটা বর্তমানে কত রয়েছে 6.13 লাখ কোটি টাকা। এর আগে এই 7 লাখ কোটির ওপরে ছিল। এই যে মার্কেট ক্যাপ এটা 1 লাখ কোটি টাকা উড়ে গেছে শুধুমাত্র এই এইচডিএফসি ব্যাংক কোম্পানি থেকে। আর তিনি কি কারণে এই কোম্পানিটাকে ছাড়লেন? দেখতে পাচ্ছেন কুইটস সাইটিং এথিক্যাল কনসার্ন, মানে এই ব্যাংকে কাজ করতে ওনার কিছু নৈতিক প্রবলেম হচ্ছিল, মানে কোনো ব্যক্তিগত কারণের জন্য তিনি কিন্তু ছাড়েননি। এই ব্যাংকের সঙ্গে মিলে কাজ করতে তার অনেক কিছু অসুবিধা হচ্ছিল, সেই কারণে তিনি কিন্তু এই ব্যাংকটা ছেড়েছেন। এই যে এথিক্যাল কনসার্ন, শুধুমাত্র এইটুকু শব্দই এই শেয়ারটাকে কিন্তু এত বেশি ফেলে দিয়েছে। মানে বুঝতে পারছেন একজন টপ ম্যানেজমেন্টের একটা বক্তব্য একটা কোম্পানিতে কত বড় ইম্প্যাক্ট ফেলতে পারে, যার কারণে এই কোম্পানি থেকে 1 লাখ কোটি মার্কেট ক্যাপ আজকের দিনে উড়ে গেছে। আর তিনি যে রেজিগনেশন দিয়েছেন দেখতে পাচ্ছেন এটা ইমিডিয়েট এফেক্ট, মানে সঙ্গে সঙ্গে তিনি এই কোম্পানিটা ছাড়ছেন, এমন নয় যে এরপরে আরো কিছুদিন কাজ করবেন, কোনো সময় দিয়েছেন। সার্টেন হ্যাপেনিং উইথিন দ্য ব্যাংক আর নট ইন কনগ্রুয়েন্স উইথ মাই পার্সোনাল ভ্যালু অ্যান্ড এথিক্স, মানে এই ব্যাংকের কিছু কাজকর্ম তার ব্যক্তিগত মূল্যবোধ এবং নৈতিকতার সঙ্গে মিলছিল না। তারপরে এই কোম্পানিতে কি হয়েছে? এই আরবিআই দেখতে পাচ্ছেন এই কেকি মিস্ত্রি, যিনি এইচডিএফসি ব্যাংকে আগে সিইও পদে ছিলেন, এনাকে এই ইন্টারিম পার্ট টাইম চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করেছেন। আর এই যে এইচডিএফসি ব্যাংক এটাকে কিন্তু আমাদের যে ব্যাংকিং সেক্টর রয়েছে তার মধ্যে একটা বড় ব্যাংক হিসেবে ধরা হয় এবং এই এইচডিএফসি ব্যাংক প্রাইভেট সেক্টরের মধ্যে সব থেকে বড় ব্যাংক ছিল। কিন্তু দেখতে পাচ্ছেন এই কিছুদিনে পতনের পরে এই যে আইসিআইসিআই ব্যাংক, এই যে প্রাইভেট ব্যাংকটা রয়েছে, এরা কিন্তু সেই জায়গাটা ধরে নিয়েছে। এই আইসিআইসিআই ব্যাংক এদের মার্কেট ক্যাপ কত? এই 9 লাখ কোটির কাছাকাছি পৌঁছে গেছে। এই আরবিআই তারা এই অ্যাসুরেন্স দিয়েছে কিসের ব্যাপারে? দেয়ার আর নো মেটেরিয়াল কনসার্ন অন রেকর্ড রিগার্ডিং দ্য ব্যাংক কন্ডাক্ট অর গভর্নেন্স হেল্পিং দ্য স্টক রিকভার ফ্রম ইটস ইন্টারডে লো। মানে এরপরে আরবিআই তারা বলেছে এনার এই পদত্যাগের পরে এই কোম্পানিতে সেরকম মেটেরিয়াল কনসার্ন তৈরি হবে না। তাছাড়া কোম্পানির ম্যানেজমেন্টও ভালো বক্তব্য সামনে রেখেছে। ব্যাংক রিঅ্যাসার্টেড দ্যাট কোর অপারেশন রিমেন রোবাস্ট অ্যান্ড দে ওয়ার আনঅ্যাওয়ার অফ দ্য স্পেসিফিক ইস্যু মেনশনড ইন দ্য
আউটগোয়িং চেয়ারম্যান লেটার, মানে এই যে চেয়ারম্যান যিনি পদত্যাগ করেছেন তিনি যে বিষয়গুলো তুলে ধরেছেন সেই বিষয়গুলোর ব্যাপারে এই যে ব্যাংক তারা কিছুই জানে না। আর অনেক সময় এমন হয় এই ধরনের রেজিগনেশন গুলোর পরে আস্তে আস্তে ব্যাংকের ভেতরে বিভিন্ন প্রবলেম এগুলো সামনে আসে এবং এই ফিয়ারেই এই ব্যাংকে এত বড় পতন এসেছে। তারপরে আরো কিছু কোম্পানি পড়েছে, এনবিসিসি 5% ডাউন, তারপরে পেট্রোনেট এলএনজি সংক্রান্ত কোম্পানি 7% পড়েছে, তারপরে ইটার্নাল এটা পড়েছে 5.38%। আর এই ইটার্নাল পড়ার কারণ আছে, কারণ এই যে ডোমেস্টিক গ্যাস সেখানে সেরকম বড় প্রবলেম না থাকলেও এই যে কমার্শিয়াল গ্যাস সেখানে কিন্তু প্রবলেম দেখা যাচ্ছে। অনেক রেস্টুরেন্ট ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে, যার কারণে এই ইটার্নাল কোম্পানিগুলো এরা ফুড ডেলিভারির যে অর্ডার সেটা তেমন ভাবে পাচ্ছে না। তারপরে বিপিসিএল অয়েল মার্কেটিং কোম্পানি 5.38% ডাউন, এবং এর সঙ্গে সঙ্গে এই এয়ারলাইন সেক্টরে কাজ করা কোম্পানি ইন্ডিগো এটাও পড়ে গেছে 4%, কারণ এই ক্রুড অয়েলের দাম বাড়ছে, যার জন্য এদের যে জ্বালানি রয়েছে এটিএফ তার দাম বাড়বে। এরপরে চলুন একবার নিফটি ফিফটি দেখে নিই। আজকে এই নিফটি ফিফটির মধ্যে শুধুমাত্র একখানা কোম্পানি সবুজে বন্ধ হয়েছে। বিগত কয়েক বছরের মধ্যে এই যে নিফটি ফিফটি এটা সব থেকে খারাপ পারফরমেন্স আজকের দিনে দেখালো, এবং সেখানে পড়া শেয়ারের সংখ্যা কত, এই 49খানা, মানে বাকি যে শেয়ারগুলো রয়েছে সেগুলো সবই পড়েছে। এই যে টপ গেনার সেটা কোন কোম্পানি, মানে একটাই গেনার রয়েছে এই ওএনজিসি, এটা 1.55% বেড়েছে। আর এমন নয় যে 4-5% বেড়েছে, দেখতে পাচ্ছেন খুবই সামান্য বেড়েছে, 1.5% বেড়েছে, এবং এই 1.5% বাড়াতেই এটাই নিফটি ফিফটির একমাত্র গেনার আজকের দিনে দাঁড়িয়েছে। আর পড়েছে কোনগুলো, এই পড়া শেয়ারের যে পার্সেন্টেজ সেটা অনেকটাই বেশি, দেখতে পাচ্ছেন শ্রীরাম ফাইন্যান্স 6.78% পড়ে গেছে, তারপরে ইটার্নাল 5.38%, এইচডিএফসি ব্যাংক পড়েছে 5%, বাজাজ ফাইন্যান্স এটাও প্রায় 5%, এবং এই মাহিন্দ্রা এটাই 4.5% এর কাছাকাছি পড়ে বন্ধ হয়েছে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, পরের ভিডিওতে আরো কিছু নিউজ কভার করা হবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।